অলসতার মূল কারণই হচ্ছে অনুদান। আমি 2টা ছবি বানিয়েছি সরকারের অনুদানে, গত 2 বছর ধরে আমাকে অনুদান দেওয়া হচ্ছে না, কারণ আমি নাকি বেশি জাতীয় পুরস্কার পেয়ে গেছি। বেশি জাতীয় পুরস্কার? হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড। জানি না। আচ্ছা, এটা অনেকের কাছেই শোনা যায়, কিন্তু আমি আমার যে ছবি, আমার ছবির জন্য অনুদান দরকার। এই ইংরেজি ছবিটা বানানোর কারণে কিন্তু আমার 7টা আমেরিকান চ্যানেলে এটা আপলোড হয়েছে। এখন একদম 3টা চ্যানেলে দ্য গ্রেভ চলছে, অ্যামাজন প্রাইম অ্যান্ড টুভি অ্যান্ড প্লেক্স টিভি। আপনি প্লেক্স টিভিতে গেলে দেখবেন যে আপনি আমেরিকান বিজ্ঞাপনের মাধ্যমে আমার ছবিটা চলছে। আমার খুব ভালো লাগে। আমার ছবি তো কেউ প্রডিউস করতে চায় না। হোয়াট ইজ দ্য রোল অফ এ গভর্নমেন্ট? গভর্নমেন্টের কাজ হচ্ছে মানুষের কাছ থেকে ট্যাক্স নেয়। যার ঘরে খাবার নাই তাকে খাবার দিবে, যার ঘরে আলো নাই তাকে আলো দিবে, যার ঘরে শিক্ষা নাই তার শিক্ষা দেবে। আমি 2001-এ মৃত্তিকামায় লিখেছিলাম, আমার 12 বছর অপেক্ষা করতে হয়েছে সরকারি অনুদানের জন্য। 12 বছর? হ্যাঁ। আছে। রাকাত ভাই, আপনার ছবি নির্মাণে আপনি বেশ অলসতার প্রমাণ দিচ্ছেন। এটার কারণ? আসলে কারণ হচ্ছে আমরা যে ছবি বানাতে চাই প্রডিউসার পালায়। হ্যাঁ। এখন দেখেন যে পথের পাঁচালী ছবি তো যখন মুক্তি পেয়েছিল কয়টা লোক দেখেছে? হ্যাঁ। কিন্তু এখন কিন্তু পথের পাঁচালী যদি ওই থেকে এই পর্যন্ত যোগ করেন, তার যে অ্যামাউন্ট সেটা অনেক ছবিকে ক্রস করে গেছে। কিন্তু টাইটানিক এখন কয়জন দেখছে? কিন্তু ভুলে যান তো টাইটানিকের সময় কি হয়েছিল পৃথিবীতে। বাবা, তাহলে কিছু সিনেমা আছে সেটা সময়কে বাধা যায় না, সে যুগ যুগ যতদিন পৃথিবী থাকবে ততদিন চলবে। আর আমি যদি এইভাবে বলি, এই মুহূর্তে বাংলাদেশের 5 লাখ লোক আছে যাদের টেস্ট লেভেলটা এরকম। 1 কোটি লোক আছে যার টেস্ট লেভেলটা এরকম। তাহলে 1 কোটি লোক কি 5 লাখ লোকের টেস্টে পৌঁছাতে পারবে না। অথবা বাংলাদেশে তো 1000 লোক আছে যারা এই টেস্ট লেভেলের, ওই 1000 লোক কিন্তু 1 কোটি ছবি দেখতে চায় না। তার মানে এদেরকে আপনি অস্বীকার করেন কিভাবে? কিন্তু আমরা কি চাই যারা আজকে 5 লাখ দর্শক, যেই দর্শকটা যেই শ্রেণীর ছবিকে চায়, এই 1 কোটি একসময় ওই 5 লোকের জায়গায় আসুক, এটা তো আমরা চাই। অবশ্যই। তার মানে রুচির পরিবর্তন, রুচির যে দুর্ভিক্ষের কথা বলছি আমরা বারবার, রুচি থেকে রুচির পরিবর্তন আনতে তো সময় লাগবে। রুচি দুর্ভিক্ষের কথা ধ্রুপদী কাজ বেশি করা যায় না। আরেকটা জিনিস হচ্ছে যে আমি অলসতার মূল কারণই হচ্ছে অনুদান। আমি 2টা ছবি বানিয়েছি সরকারের অনুদানে, গত 2 বছর ধরে আমাকে অনুদান দেওয়া হচ্ছে না, কারণ আমি নাকি বেশি জাতীয় পুরস্কার পেয়ে গেছি। বেশি জাতীয় পুরস্কার? হ্যাঁ। পয়েন্ট টু বি নোটেড। জানি না। আচ্ছা, এটা অনেকের কাছেই শোনা যায়। কিন্তু আমি আমার যে ছবি, আমার ছবির জন্য অনুদান দরকার। অবশ্যই। কিন্তু এই যে রাষ্ট্রীয় লালনের যে বিষয়টা, আমি একটু আসি যে আপনার যেমন দ্য গ্রেভ ছবিটি যেই জায়গায় পৌঁছেছে, এটা আমাদের গণমাধ্যমেরও একটা বড় মূর্খতা যে আমরা আসলে এগুলোকে আসলে প্রেইজ করি না বা হাইলাইট করি না। আমরা ওই যে রুচির দুর্ভিক্ষ তখনই হয় যখন এইগুলো আসলে এই ক্যানভাসে এই মাইকগুলো ভুল জায়গায় শব্দগুলো প্রচার করতে। ধরা যাক গ্রেভ ছবিটা অস্কারে বাংলাদেশে, আমি বলবো যে তারেক মাসুদের একটা জায়গায় পরে, সেটা তো অন্য সেক্টর, বাট অস্কারে এই জায়গায় বাংলাদেশের ছবি এসছে, এটা আমরা হয়তো এখন আপনার কাছ থেকে শুনবো বিস্তারিত। কিন্তু তার আগে আমি একটু যোগ করি, ধরেন নাফিজ বিন জাফর একজন ছেলে 3 টাইমস অস্কার পেল, এবং টেকনিক্যাল ক্যাটাগরি অস্কার আছে, এটাই অনেক গণমাধ্যমে প্রকাশই হয়নি। আসিফ আকবর নামে একজন মেল গিবসনকে নিয়ে এই সপ্তাহে রিলিজ পাবে। আমাদের গণমাধ্যমে শুধুমাত্র আমি একটা লেখা লিখেছিলাম, এরপরে আমার থেকে নোট করে আরো 2-3 জন ছাপলো, এখনো বড়ভাবে প্রকাশই পায়নি যে একটা বাংলাদেশি ছেলে মেল গিবসনকে ডিরেক্ট করেছে এবং লায়ন গেট তাকে প্রডিউস করেছে। এই যে একটা কত বিশাল ব্যাপার, এইগুলো আমরা আসলে ভাবতেই চাই না। রুবায়াত, নিশ্চয়ই আপনি রুবায়াত খারাপ করে এখন নিউ ইয়র্কে পড়ে আছে, ওর সাথে আমার মাঝে মাঝে কথা হয়। সাদের কথা বলি, সাদ আসলে কোথায় আছে আমরা এই যে 5-6 জনের নাম বললাম, রুচির দুর্ভিক্ষতার এমনি হয় না, আমরা যে খুঁজিও না বা বলিও না, এগুলোকে যে আমরা এনে তাদের কথা শুনবো বা তাদেরকে যে সামনের ফ্রন্ট রোতে বসাবো, ওই জায়গাটা তো নাই। ভাই আপনার গ্রেভ সম্পর্কে শুনুন। আমি গ্রেভ যেটা হয়েছে কি, যেমন দিস ইজ দ্য ফার্স্ট বাইলিঙ্গুয়াল ফিল্ম, ডাব ফিল্ম না। আমরা যেমন এখন তুফান হিন্দি ভাষায় ডাবড হতে পারে, সেখানে কিন্তু আমার গলাটা থাকবে না। আর বাইলিঙ্গুয়াল ফিল্ম হচ্ছে আমি অ্যাক্টর, আমি 2টা ভাষায় করেছি,
আচ্ছা, ইংরেজিতে শুটিং হয়েছে, সাথে সাথে সিমালটেনিয়াসলি বাংলায় হয়েছে। ও সো আমি 2টা ফিল্ম শ্যুট করেছি। আচ্ছা, এটা কেন করেছি, অনেকে বলছে তো তুমি ডাব করেই করতে পারেন। না, আপনি যদি ডিটেল দেখেন, আমরা অভিনয়টাতে শরীর দিয়ে করি। শরীর আসলে গলা দিয়ে অভিনয় হয় না, পুরো বডি ভাইব্রেশনে ছবিটা হয়। আমি দেখেছি আরেকজনের ডাবিং দিয়ে আমি স্যাটিসফাইড হই না, এটা একটা বিষয়। 1 2 নম্বরে যে আমি একটা নিরীক্ষা করেছি, সবাই আমাকে, এটা অনুদানের ছবি, আমাকে অনুদান কমিটিতে মোর্শেদ ভাই ছিল, অনেকে বলছিলেন যে তোমাকে তো আমরা ইংরেজির জন্য টাকা দিইনি। বলে না, আমিও প্রডিউসার, আমি আপনি বাংলার কপিটা আপনাকে আমি দিয়ে দেবো, আর আমি যদি ইংলিশটা বানাই আর সেটা যদি না কাজ করে আমি ডাস্টবিনে ফেলে দেবো, এটা তো আপনি আপত্তি করতে পারেন না। আচ্ছা, এগ্রি করেছে। এই ইংরেজি ছবিটা বানানোর কারণে কিন্তু আমার 7টা আমেরিকান চ্যানেলে এটা আপলোড হয়েছে। এখন একদম 3টা চ্যানেলে দ্য গ্রেভ চলছে, অ্যামাজন প্রাইম অ্যান্ড টুভি অ্যান্ড প্লেক্স টিভি। আপনি প্লেক্স টিভিতে গেলে দেখবেন যে আপনি আমেরিকান বিজ্ঞাপনের মাধ্যমে আমার ছবিটা চলছে। আমার খুব ভালো লাগে দেখতে। আমার ভীষণ ভালো লাগে যখন আমি দেখি আমার একটা বন্ধু $1 খরচ করে অ্যামাজন প্রাইমে আমার ছবিটা দেখেছে। ওইটাকে টিভিওডি বলে, ট্রানজ্যাকশনাল ভিডিও অন ডিমান্ড। একটা হচ্ছে সাবস্ক্রিপশন ভিডিও অন ডিমান্ড, আরেকটা হচ্ছে এভিওডি, অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও অন ডিমান্ড। ওইটা হলো এভিওডি। আর অ্যামাজনে যেটা গেছে এটা হলো টিভিওডি, মানে ট্রানজ্যাকশন করে $1 দিয়ে দেখতে হবে। দুঃখের বিষয় কি জানেন, এই অ্যামাজন প্রাইমে পৃথিবীর সব জায়গায় দেখা যায়, কিন্তু বাংলাদেশ থেকে এটা দেখা যায় না। কারণ নেটফ্লিক্স বা অ্যামাজন ইন্ডিয়ান যে ডিস্ট্রিবিউটার আছে তাদের সাথে কোনো একটা চুক্তি আছে যে বাংলাদেশে কেউ ঢুকতে পারবে না। আচ্ছা, কিছু কিছু ছবির জায়গায় আছে। তাহলে আপনি কিন্তু আমার ছবিটা ইউরোপ, আমেরিকা সব জায়গায় দেখতে পাচ্ছেন, কিন্তু বাংলাদেশে দেখতে পাচ্ছেন না। এটা যদি বাংলাদেশে দেখতে পেতো তাহলে আমার মনে হয় অনেক ভালো হতো। এখন ইংরেজি করার কারণেই কিন্তু টুবির মতো একটি চ্যানেলে একটা ইংরেজি ছবির ভিড়ে আমার ছবিটি আছে। সো আমার কাছে যেটা হয়েছিল, এটা কিন্তু লাইমলাইট No. 7 হলিউডে প্রথম বাংলাদেশে রিলিজড একটা ছবি। এর আগে কিন্তু হলিউডে বাংলাদেশের কোনো ছবি রিলিজড হয় নাই। এখন তুফান চলছে, তাই না? এই হলিউডের ছবি আমার, এটা ওই হলগুলো এলিজিবল ঘোষণা করতে হয় অস্কারে, তারপরে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার পরে আপনার ছবি জেনারেল ক্রাইটেরিয়াতে শর্ট লিস্টেড হয়। তো ওই বছরে 2022-এ আমার 273টা ছবির মধ্যে দ্য গ্রেভটা শর্ট লিস্টেড ছিল। 200-300-র বেশি না, 1000-2000 ছবির মধ্যে 200-300 ছবির মধ্যে থাকে। তাহলে বাংলাদেশের অস্কারের ইতিহাসে তো দ্য গ্রেভ ছবিটা 273টা ছবি আছে। যতদিন অস্কার থাকবে এই লিস্টটা থাকবে। কিন্তু এখন এই যে একটা চেষ্টা, এই চেষ্টা একটা অনুদানের ছবি নিয়ে যে আমি ওখানে গেলাম, তাই না? এবং এই ছবিটা কিন্তু প্যাট্রোনাইজ করছে একজন আমেরিকান ডিস্ট্রিবিউটর প্রডিউসার, খুব বিখ্যাত একজন প্রডিউসার। ওরা ইন্ডি ফিল্মগুলোকে অ্যাপ্রিসিয়েট করে, আমার এই ছবিটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, নিয়েছে। সো আমি যেটা বলতে চাই যে দ্য গ্রেভ আমার কতটা দর্শক হলো সেটা কিন্তু একটা শিল্প বিচার নয়, তাই না? আমি আবারও বলছি যে একটা ইন্ডাস্ট্রিকে আমরা সাজাবো দ্য গ্রেভ দিয়ে, মৃত্তিকা মা দিয়ে, মাটির ময়না দিয়ে, তুফান দিয়ে এবং সুরঙ্গ দিয়ে এবং বেদের মেয়ে জ্যোৎস্না দিয়েও। এবং দর্শককে আস্তে আস্তে আমরা একটা জায়গায় নিয়ে যাব। হুট করে আমি এখানে নিতে চাইও না। তো আমাদের এই যে প্রক্রিয়াটা, যেমন আমি ছবি আপনি কেন দেই আমি বলছি, আমি একজন গরিব মানুষ সত্যিকার অর্থে। হতে পারে আমি বইয়ের থেকে পাশ করেছি, আমার অনেক বিজনেস, আমার অনেক কিছু ছিল, কিন্তু আমি সত্যিকার অর্থে একটি গরিব মানুষ। আমার 2 মাসের খাবারের পরে খাবার থাকে না, এটা সত্য কথা। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চিন্তা করেছিলাম শিল্পে ঢুকবো, এবং ওখানেই চিন্তা করেছিলাম যে আমি যদি ইঞ্জিনিয়ারিং না পড়তাম তাহলে তো আমার ফ্যামিলি আমাকে এই জায়গায় আসতে দিত না। আমি প্রথমে ফ্যামিলির রিকোয়ারমেন্ট রাখছি, তারপর আমি আমার রিকোয়ারমেন্ট এখন ফুলফিল করছি। আচ্ছা, সমাজের রিকোয়ারমেন্ট রেখেছি। আমাকে কিন্তু বুয়েটের কারণে অনেকে সম্মান করে, ও মাই গড আপনি বুয়েটে পড়েন, তার মানে আমি কত জ্ঞানী, এটা তো পাই। তো সরলভাবে বলেন আপনি এই যে বিষয়গুলো এখন আমার জ্ঞানী, এটা প্রমাণ করতে হয়। এখন যেটা হয়েছে যে আমার কাছে মজা লাগে যে আমার ছবি তো কেউ প্রডিউস করতে চায় না। হোয়াট ইজ দ্য রোল অফ এ গভর্নমেন্ট? গভর্নমেন্টের কাজ হচ্ছে মানুষের কাছ থেকে ট্যাক্স নেয়। যার ঘরে খাবার নাই তাকে খাবার দিবে, যার ঘরে আলো নাই তাকে আলো দিবে, যার ঘরে শিক্ষা নাই তার শিক্ষা দেবে। আমি 2001-এ মৃত্তিকা মায়া লিখেছিলাম, আমার 12 বছর অপেক্ষা করতে হয়েছে সরকারি অনুদানের জন্য। 12 বছর? হ্যাঁ, 12 বছর পর আমি অনুদান পেয়েছি। আই স্যালুট গভর্নমেন্ট, কারণ আমার মতো একজন গরিব প্রডিউসারকে সে অর্থ দিয়ে একটা সিনেমা বানাতে সাহায্য করেছে, যেটা 17টা জাতীয় পুরস্কার পেয়েছে। আমাকে 6 বছর ওয়েট করতে হয়েছে গ্রেভের জন্য।
আমি এবার ট্রিলজি নামে আরেকটি সিনেমা, আমার নিখাই নামে একটি ছবি সাবমিট করেছিলাম, আই ডিডন্ট গেট। তার মানে হচ্ছে আমি দেইনি, কারণ আমি অনেক ছবি জাতীয় পুরস্কার পেয়েছি, অনেকেরই ধারণা এই ছবিটা হয়নি, কিন্তু আমি চ্যালেঞ্জ। দুঃখের বিষয়, গোর আগের বছর অনুদান পায় নাই, পরের বছর জাতীয় পুরস্কার পাইছে 11টি। যেই কমিটি আগের বছর তাকে পুরস্কার অনুদানের যোগ্য মনে করেনি, সেই সিনেমাটি পরের বছর 11টি জাতীয় পুরস্কার পায় কিভাবে? তাহলে কি যারা পুরস্কার দিচ্ছে তারা ভুল, অথবা যারা অনুদান দিচ্ছে তারা ভুল? কিন্তু অনুদান নিয়ে প্রতি বছরই একটা প্রশ্ন ওঠে, ভুল মানুষকে দীর্ঘদিন ধরে দিয়ে দেওয়া হচ্ছে। এটা আসলে কি 3টা অনুদান দেওয়ার একটা নিয়ম আছে, 2 বছর পর পর 4 বছর একটা গ্যাপ। যেমন মরশুদুল ইসলাম 3টা পেয়েছে, এরকম তানভীর ভাই পেয়েছে। আপনি বাইরের কলকাতাতে তো বিখ্যাত লোক ছাড়া, প্রসিদ্ধ যারা পরীক্ষিত লোক ছাড়া অনুদান গভর্নমেন্ট দিবেই না। এই টাকাগুলো নষ্ট করছেন আপনি। আপনি অনুদান দিবেন পরীক্ষিত, আর অনুদান কাকে দিবেন? অনুদান দিবেন কাকে? এই যে দেখেন 20 কোটি টাকা অনুদান দিচ্ছে, আমি একদম তুফানের জন্য অনুদান দরকার, হ্যাঁ, সুরঙ্গের জন্য অনুদান দরকার, সিনেমার জন্য কোনো অনুদান লাগে না যদি আপনি ব্যবসা করতে চান, কারণ দর্শক আপনাকে চলে আসবে। অনুদানটা তৈরি হয়েছিল যেই শিল্পটা কেউ দেখতে চায় না। ভ্যান গগ তো সাধারণ মানুষ দেখবে না, রবীন্দ্রনাথ সাধারণ মানুষ দেখবে? রবীন্দ্রনাথ চিনবে? আমাদের রিক্সাওয়ালা রবীন্দ্রনাথের একটা কবিতা বলতে পারবে? কিন্তু ওরে চিনাতে গেলে তো ওই রবীন্দ্রনাথের একটা ছবি বানাতে গেলে আমারে তো বাণিজ্যিক ছবি বানাইলে ওটা চলবে না। তাহলে এখানে আমার একটা অনুদান দরকার, সাহিত্যের জন্য অনুদান দরকার, মুক্তিযুদ্ধের জন্য অনুদান দরকার, ক্লাসিক্যাল কাজের জন্য অনুদান দরকার। যে ছবি নিজেই টাকা কামাতে পারে আপনি অনুদান দিচ্ছেন কেন তাকে? তেল মাথায়। দারুণ। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু কেউ খেয়াল করছে না। এবং কত টাকা, যে আমি তো অনুদান দেখেছি, অনেক ছবি হচ্ছেও না ঠিক মতো, অপচয় হচ্ছে। যে যোগ্য তারে দিচ্ছেন না, আর যে অযোগ্য তাকে অনুদান দিচ্ছেন। কি ভিক্ষা পাঠে? নতুনদের দেন, পুরানদের দেন, একটা প্ল্যান করে দেন। এই জায়গাগুলো ঠিক করা উচিত। অবশ্যই বাণিজ্যিকভাবে, যেমন আপনি বারবার কয়েকটা নাম আনছেন, বেদের মেয়ে জ্যোৎস্না, প্রিয়তমা বা তুফান, সেই জায়গায় ঠিক আছে, পাবলিক ডোমেনে খুব টাকা পয়সা আয় রোজগার হচ্ছে। কিন্তু ছবি সফলতার আর একটা জায়গা তো ফেস্টিভ্যালের জায়গা। বড় বড় ফেস্টিভ্যালে বাংলাদেশি ছবি আসলে কতটুকু এগিয়েছে? এটা যেমন সাদ প্রমাণ করেছে গতবার মাটির ময়না, মাটির ময়না, হ্যাঁ 2 বছর মাটির ময়নাতে অনেক আগের উদাহরণ। এখনো কিন্তু আমি যেটা মনে করি যে আসলে সত্যিকার অর্থে এই ছবিগুলোর মানে দেশের যদি বাজারটা না তৈরি হয়, যেমন দেখেন ইন্ডিয়া কিন্তু আমাদের চেয়ে 30-40 বছর আগানো, এটা ওর সাথে তুলনা দিতে যাবো। ও স্বাধীনতা কবে অর্জন করছে, আমরা কত করছি? আর স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে মেরে ফেলছেন আপনি। স্বাধীনতার পরের যে টাইমটা, আমরা তো একটা 20টা বছর ব্ল্যাঙ্কে ছিলাম। তো এখন যেই আমি এখনও কেন হচ্ছে না সেটা অন্য বিষয়, কিন্তু আমি বলছি কলকাতায় আপনি ট্রামেও চলতে পারবেন, আবার যে কোনো লাক্সারিয়াস কারও চড়তে পারবেন। বাংলাদেশে একেবারে সব মুড অফ ট্রান্সপোর্ট নাই। ঠিক একইভাবে গৌতম ঘোষেরও একটা দর্শক আছে, সুজিতেরও একটা দর্শক আছে, আবার একদম যে কমার্শিয়াল ছবি বানাচ্ছে তারও একটা দর্শক আছে, সব ধরনের দর্শক আছে। আমি একটা 1 কোটি টাকা দিয়ে ছবি বানিয়েছি, 1 কোটি টাকা ফেরত আসতে কতটা লোক লাগবে জানেন? কয়টা দর্শক দেখলে 1 কোটি টাকা হবে? হিসাব করেন। 1 লাখ দর্শক যদি আমার ছবিটা দেখে, আমার টাকাটা ফেরত আসবে। বাংলাদেশে কি 1 লাখ দর্শক নাই যারা মৃত্তিকা মায়া বা গোড়ের ছবি পছন্দ করে? আছে, কিন্তু তারা আসতেছে না, তাদের সাথে সমন্বয়টা হচ্ছে না। আচ্ছা, এই আর কি।